আমি জেনে নিতে হবে। 115 জন বা তার বেশি, কিছু বেশি ছাত্রছাত্রী বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। এ পর্যায়ে আমি সুমিত্র চাকমাকে অনুরোধ করতে চাই। ধন্যবাদ নিশান্দা। মনোহরের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আজকের দ্বিতীয় দিনে প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট মনোহর সাপোর্ট গ্রুপের সম্মানিত আহ্বায়কবৃন্দ, বিভিন্ন কমিটির, আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মনোহরের হিতাকাঙ্ক্ষী সুধীবৃন্দ, যারা পার্বত্য চট্টগ্রাম এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন মনোহরের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, মনোহরের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, যারা অনেক দূর থেকে এসে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, and also honorable guests from abroad, including honorable Fiare Mosso. আমি আসলে কি বলবো, এই মঞ্চে দাঁড়িয়ে আমি একটু আবেগ আপ্লুত। বিশেষ করে আমরা যারা সে প্রথমে মনোহরে এসেছিলাম একটা স্বপ্ন নিয়ে, ফ্র্যাঙ্কলি স্পিকিং গামছা পরে এসেছিলাম রাঙামাটিতে, যদি মনোহরে ভর্তি হওয়া যায়। আমাদের জীবন একটু কঠিন ছিল, কারণ আমরা আমাদের পার্বত্য চট্টগ্রামের যে রাজনৈতিক যে বিভিন্ন প্রেক্ষাপট ঘটে গিয়েছিল আগে, আমরা solely একটা ভিকটিম আমাদের পরিবার। তো সেই সূত্র ধরে আমাদেরকে ইন্ডিয়াতে শরণার্থী শিবিরে আমার জীবনের ব্যক্তিগত জীবনে 2টা বছর আমি কাটিয়ে এসেছি। সেখান থেকে আমি জাস্ট পালিয়ে এসেছি। আমি যখন দেখলাম যে আমার এখানে পোষাবে না, জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে, তখন আমি ক্লাস 7 ছাত্র। আমি একদম বাবা মাকে কনভিন্স করে আমি শুনেছি মনোহরের নাম তখন, তো আমি আত্মীয় স্বজন ছিল এখানে, আমি বাবা মাকে বললাম যে আমি রাঙামাটি চলে যাব, এবং সেটাই আমার জীবনের প্রথম রাঙামাটি আসা। সেই ছোটবেলায় হয়তো এসেছি, যেটা আমি মনে করতে পারি না। তো এই চ্যালেঞ্জ নিয়ে আমি শরণার্থী শিবির থেকে পালিয়ে এসেছি, জাস্ট একটা স্বপ্নকে পূরণ করার জন্য। আমার জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেই স্বপ্নকে লালন করতে গিয়ে আমি মনোহরের নামটা শুনেছি। অনেক ছাত্রছাত্রী, অভাবী ছাত্রছাত্রী, অনাথ, অসহায়, তারা এখানে আশ্রয় পায়। সেই সূত্র ধরে আমি শরণার্থী শিবির থেকে আমি রওনা দিয়েছিলাম। শিলাছড়ি শরণার্থী শিবিরে আমরা ছিলাম। তো যাই হোক, বাকিটা আমি ইতিহাস বলবো না, স্ট্রাগলের অনেক পর্যায়ে থাকে। আমি যখন আসলাম, এখনো আমি যদি ভুল বলে না থাকি, আমার মেমোরি বিট্রে না করে, আমি 1988 সালের 18ই জানুয়ারি এই রাঙামাটিতে পদার্পণ করি, এবং সেই 18ই জানুয়ারি আনফর্চুনেটলি মনোহরে ভর্তি পরীক্ষা হয়ে যায়, যেটাতে আমি অংশগ্রহণ করতে পারিনি। তো অংশগ্রহণ করতে না পারার কারণে আমি মনোহরে ভর্তি হতে পারিনি। যদি আমি 5ম শ্রেণীতে বৃত্তি পেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো সেটাকে বেস করে আমি এখানে একটা সাপোর্ট পাবো। যাই হোক, সেভাবে আমি হয়তো যেহেতু পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারিনি, আমি ভর্তি হতে পারিনি, কিন্তু মনোহর আমাকে বুকে টেনে নিয়েছে। ঠিক এভাবে আমি যদি আত্মীয়ের বাসায় থাকি, সেখান থেকে তারা এভরি কাইন্ড অফ সাপোর্ট তারা আমাকে দিবে। তো আমার দিদি সামনে, আমার লতিকা দিদি আছেন, উনি বললেন যে ঠিক আছে, তুমি যদি ভালো ছাত্র হয়ে থাকো, প্রমাণ করো। আমার স্কুল থেকে যত ধরনের যত কাগজ লাগে, কলম লাগে, আমি স্কুল থেকে
তোমাকে দিব। এবং ভান্তেরা এগিয়ে আসলেন, যারা তত্ত্বাবধায়ক ছিলেন ওনারা বললেন যে ঠিক আছে, এখানে ছাত্রদের জন্য যখন কাপড় চোপড় দেওয়া হয় সেখান থেকে তোমাকে দেওয়া হবে। ঠিক এভাবেই আমি শুরু করেছিলাম। আর যেহেতু 2 বছর পড়াশোনা আমার স্টপ হয়ে গেছিল, আমি যখন সুযোগ পেয়েছিলাম সেটাকে যত যত সম্ভব যেভাবে কাজে লাগানো যায় আমি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলাম। পড়াশোনা এমনভাবে করলাম যে আমি যেটা পার্সোনাল বিষয় বলতে হয়, আমি 5 বই হলাম, ক্লাস 8-এ বৃত্তি পেলাম ট্যালেন্ট পুলে, এসএসসিতে আমি স্টার মার্ক পেয়ে ভালো রেজাল্ট করলাম। পরে কুমিল্লা ভিক্টোরিয়াতে পড়ে তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি অনার্স এলএলএম করে, যাও সেটা বাকিটা পরের বিষয়, আমি কর্মজীবনে ঢুকে গেলাম। তো ইন দ্য মিন টাইম আমার পার্সোনাল হিস্ট্রি এখানে বলবো না। তো যেটা আমার একটু শেয়ার করার দরকার আছে, সুধীজন যারা আছেন, সমাজের প্রতি আমার আহ্বান এবং এটা একটু রিয়েলাইজ করার জন্য আমি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে কি, আমরা যারা এই যে আমি সুদূর শরণার্থী শিবির থেকে রাঙামাটিতে আসলাম মনোহর নামে একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে, মানে এখানে আশ্রয় পাবো বলে। মিনিংটা হলো কি, এই প্রতিষ্ঠান স্বপ্ন দেখাতে শেখায়। আমার মতো যারা ভুক্তভোগী ছিল তাদেরকে স্বপ্ন দেখাতে শেখায়। এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। তো এই প্রতিষ্ঠানের অবদান, আমরা যারা ডাইরেক্ট বেনিফিটেড তারা শুধু সেভাবেই ইউজ করেছি সেটা নয়, এই প্রতিষ্ঠান যেহেতু স্বপ্ন দেখতে শেখায়, কাজেই তার অবদান আরো অনেক সুদূর প্রসারী। আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমি অনেক আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অনেক বন্ধু বান্ধবকে দেখেছি, তারা জাস্ট মনোবলের আশায় ভর্তি পরীক্ষা দিয়েছিল যে ইউনিভার্সিটিতে। সে জানে they don't have any capacity to continue their study in the university because their parents, it's quite not possible for them just for giving the money or whatever their expenses. তো সেই সূত্র ধরে কিন্তু তারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল, একটাই আশা ছিল তাদের, যদি ভর্তি হতে পারে মনোবল আমাকে সাপোর্ট দিতে পারে, এই আশায়। প্রথমে দেখা গেল সে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে সামহাও মনোভাব, যেহেতু সবাইকে অ্যাকোমোডেট করতে পারে না, যারা ভালনারেবল তাদেরকে অ্যাকোমোডেট করতে পারে না সবাইকে, দেখা গেল প্রথম বছর খুব কষ্ট করে টিউশনি করে সেকেন্ড ইয়ারে উঠলো। দেখা গেল সামহাও সেকেন্ড ইয়ারে গিয়েও সে কোনো সাপোর্ট পায়নি, থার্ড ইয়ারে গিয়েও সাপোর্ট পায়নি, বাট গোলটা হচ্ছে সামহাও মনোবলের সাপোর্টটা ট্যাগ করা। এভাবে সে জীবনকে কিন্তু চালিয়ে নিচ্ছে, অথচ মনোবলের কোনো অবদান নাই, যা শুধু স্বপ্ন দেখিয়েছে। ঠিক সেরকম করতে করতে ইভেন এট দ্য এন্ড দেখেছি যে সে ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছে, ওইটাও মনোবলের সাপোর্ট। বাট যে স্বপ্নটা তাকে তাড়িত করেছে সেটা হচ্ছে, আমি যেহেতু ফ্যামিলি সাপোর্ট দিতে পারছে না, মনোবল সাপোর্ট দিবে এই আশায় আমি পড়ে যাই, এবং ভালো রেজাল্ট করলে তারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবে। ঠিক এইভাবে অনেক ছাত্রছাত্রী তাদের জীবনকে মানে প্রতিষ্ঠিত করেছে। মনোবল এখানে কোনো কিছু করে নাই, জাস্ট একটা স্বপ্ন দেখিয়েছে। একইভাবে আমি একজন প্রিভিলেজড স্টুডেন্ট হিসেবে আমি বলতে পারি, আমি অলমোস্ট 25টা উপজেলায়, চিটাগাং হিলটক্সের 25টা উপজেলায় আমার এনজিও লাইনে যেহেতু আমরা কাজ করেছি, সেখানে আমাদের পদচারণা এনজিও লাইনে কাজ করার কারণে, তো সেখানে আমি দেখেছি অনেক বাবা মা আছে, ছেলেকে বোঝাচ্ছে তুমি ভালো করে পড়াশোনা করো, ক্লাস 5-এ বৃত্তি পেলে মনোবলে তোমাকে ভর্তি করে নিবে। ছেলে দেখা গেল ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, ক্লাস 6-এ এসে সামাও মনোবল অ্যাকোমোডেট করতে পারেনি। আবার বাবা বলছে ক্লাস 8-এ ভালো করে রেজাল্ট করো, মনোবলে ভর্তি করিয়ে দেবো, তাও হয়নি। হয়তো বা ক্লাস 10-এ তুমি যদি এসএসসি পাস করো তাহলে কলেজে তোমার মনোবল তোমাকে সাপোর্ট দিতে পারে, তাও হয়তো হয়নি। পরে কলেজে পড়লো, আবার ইউনিভার্সিটি গিয়ে তার হয়তো সেই সুবিধাটা ত্যাগ করলো। এই যে আমি যেটা বলতে চাচ্ছি, যে স্বপ্নটা লালন করার, যে স্বপ্নটা ধারণ করার, সেটা মনোবল দেখায় এবং দেখিয়েছে, অতীতে দেখিয়েছে, এবং আমি আশা করি সবার সহযোগিতায় ভবিষ্যতেও সেই স্বপ্নটা দেখাবে। তো আমার কথাবার্তা আমি বেশি একটু লেঙ্গি হয়ে যাচ্ছে, সরি নিশান্ত, জাস্ট another 2 minutes. I am just begging to you. এখানে মনোবলের আরেকটা যে দিকটা হয়তো আমরা সেভাবে দেখি না, আমরা শুধু দেখি এতজন ছাত্রছাত্রী এমএ পাস করেছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বাট মনোবলের যে পার্বত্য চট্টগ্রামের শিল্প সাহিত্য চর্চার ক্ষেত্রে যে বড় ধরনের একটা অবদান,
সেটা আমরা হয়তো সেভাবে হাইলাইট করতে পারি নাই, অথবা আমরা সেটা আমাদের নলেজে নাই। সেটা হচ্ছে এই মনোভাবকে বেস করে মনোভাব এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিল যেটাতে মানে যারা হিলটেক্সে যারা মানে প্রতিভাবান কালচারাল কর্মী, লেখক, গীতিকার, সুরকার, তাদের কিন্তু এখানে শিক্ষক হিসেবে হোক, যেভাবে হোক, ওনারা কিন্তু এখানেই ছিলেন। আমরা আমাদের শ্রদ্ধেয় রঞ্জিত স্যারের কথা বলতে পারি, পার্বত্য চট্টগ্রামের একজন কিংবদন্তি চাকমা গানের ক্ষেত্রে। তারপরে আমাদের মৃত্তিকা স্যারের কথা, জিমিত স্যারের কথা, শান্তি স্যারের কথা, আমি নাম বলে এখানে শেষ করতে পারবো না। যেখানে আমাদের সুরিত স্যারের কথা, যেটা টোটাল মনোভাব কেন্দ্রিক একটা মানে সাংস্কৃতিক বলয় সৃষ্টি হয়েছিল, এবং সেটাকে বেস করে অনেকগুলো অর্গানাইজেশন সৃষ্টি হয়েছিল। তো এই অবদানটা কিন্তু মনোভাবের এই অবদানটা কিন্তু সেটাও অস্বীকার করার কোনো জন্য নেই। যাই হোক, আমি আমার বাবা মার স্মৃতির উদ্দেশ্যে যে স্কলারশিপটা করেছি, কেন করেছি একটু বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে বেসিক্যালি আমরা যারা স্ট্রাগল করেছি, তো আমি যখন মনোভাবে ভর্তি হলাম, এত সুযোগ পেলাম, আমি যদি বলি এত সুযোগ পেলাম, আমি নিজেকে প্রতিষ্ঠিত করলাম, কিন্তু মনোভাবকে দেওয়ার মতো তো আমার কিছু নাই। আমি যাদের নাম না বললেই নয়, আমি অশোকের কথা বলতে পারি। অশোকের মতো এখানে ডেডিকেটেড হয়ে আমি এখানে কাজ করতে পারবো না, এক্সিকিউটিভ ডাইরেক্টর। আমার সে যোগ্যতা নাই। দ্বিতীয়ত হচ্ছে আমার সে ডেডিকেশনও নাই। কারণ আমি আমার কেরিয়ারের পিছনে এমনভাবে দেশে বিদেশে কাজ করছি, আমি সেই কেরিয়ার লোক ছেড়ে এখানে এক্সিকিউটিভ ডাইরেক্টর অথবা মনোবরের একটা প্রতিষ্ঠানে, মনোবরের মতো একটা প্রতিষ্ঠানে কাজ করার মতো আমার সে মানসিকতা নাও থাকতে পারে। কিন্তু এই সেই অশোক যারা নিজেদেরকে ডেডিকেট করছে, he has every capacity, he is also a scholar, but he is working for মনোবর। আমি জানি না আমি তাদের এই ডেডিকেশনটা আমরা কিভাবে মানে স্মরণ করব, সবাইকে মনে রাখতে হবে। এখানে নন্দ কিশোরের মতো আমার সে ছোট ভাই আমার এখানে কাজ করছে, মানে তারা মাস্টার্স ডিগ্রি শেষ করার পরে মনোবরে কাজ করছে। তো এটা অনস্বীকার্য যে মনোবরে কাজ করা মানে আমি আমার ফ্যামিলিকে কোনো মতে সার্ভাইভ করতে পারবো, আমি অন্য বড় ধরনের কোনো স্বপ্ন দেখতে পারবো না, কারণ এখানে মনোবলের সে সামর্থ্য নাই। কিন্তু তারপরে তারা এই প্রতিষ্ঠানকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য তারা এখানে কাজ করছে। তো আমার উপলব্ধি হলো যে যেহেতু আমি সেভাবে ডেডিকেট করতে পারছি না, দেন হোয়াই নট টু ডু সামথিং, জাস্ট ক্রিয়েটিং ওয়ান স্কলারশিপ। সেটা যতই হোক, অ্যামাউন্টটা যতই হোক, লেটস স্টার্ট দ্য প্রসেস। আমি সেভাবে শুরু করেছিলাম। আমি কত দিয়েছি এখানে, কত করতে পারছি সেটা বলবো না, কিন্তু আমি যদি কখনো যদি আরো স্বাবলম্বী হই, আরো বিত্তবান হই, I wish I can add more money in this scholarship. This is my hope. তো আমি যেহেতু আমার বাবা মায়ের যে স্কলারশিপটা করছি, স্মরণ করছি, আমি আসলে বেসিক্যালি জানতাম না। আমার ভাই, বড় ভাই আছেন, আমরা দুই ভাই। দাদাকে এখানে দেখছি, প্লিজ একটু আপনি দাঁড়ান। উনি আমার বড় ভাই, আমরা দুই ভাই। বেসিক্যালি হয়তো টাকাটা আমার পকেট থেকে গেছে, কিন্তু বেসিক্যালি ক্রিয়েটর আমরা দুইজনই। আমি ক্রেসটা আমরা দুইজনে নিতে পারলে আরো ভালো হতো। আমি আসলে অ্যাওয়ার্ড ছিলাম না, উনি ওখানে ছিলেন। তো আমি দাদার নাম বিশ্বরূপ চাকমা, উনি জেলা পরিষদের স্যারের সাথে কাজ করছেন। তো এই হচ্ছে আমি জাস্ট যারা স্টুডেন্ট, বর্তমান স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তাদের সংখ্যাটা যদি এখানে কম। আমরা স্কাউটিং এ এই মনোঘর স্কুল ছিল বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট স্কুল। ইভেন আমরা রাঙামাটিতে তো ছিলামই, বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে আমাদের সদম্ভ উপস্থিতি ছিল। এবং আমি বেস্ট স্কাউট পুরস্কার দু একবার পেয়েছি রাঙামাটিতে, যেটার অ্যাওয়ার্ডিং হিসেবে আমি থার্ড সিনিয়র স্কাউট জাম্বরি থাইল্যান্ড, আমি আমার মনে হয় 1990-তে বাংলাদেশ দলের দলনেতা হিসেবে আমি তখন থাইল্যান্ডে জয়েন করেছিলাম। এই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলাম। অথচ সেটা ছিল আমার জীবনের প্রথম বিমান ভ্রমণ তো বটেই, আমি তার আগে মনে হয় জাস্ট আরেকটা প্রতিযোগিতায় ঢাকায় একবার গেছিলাম। তো সেই ছেলে যদি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে পারে বিদেশে, তো তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমরাও সেই স্বপ্ন দেখো, নিজেকে গড়ে তুলো, সেভাবে মনোবলের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনো। যে যত ধরনের ডিসপ্লে হয় এখানে সবসময় আমরা পাস, এবং 2-3 ক্যাটাগরিতে আমরা কালচারাল টিমে বেস্ট ছিলাম,
আর এখানে আরেকটা জিনিস না বললে নয়, এখানে কিন্তু মনোঘরের অনেক ছাত্রছাত্রী আছে যারা জাতীয় পর্যায়ে শিশু একাডেমি এবং বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে খুব ভালো রেজাল্ট করে এবং প্রথম পুরস্কার গোল্ড মেডেলিস্ট অনেকেই আছে, ইনক্লুডিং মাইসেলফ। আমি কিন্তু শরণার্থীদের জীবনযাপনের জন্য আমি হস্তশিল্প শিখেছিলাম। এখন স্কুলে ভর্তি হয়ে সেই হস্তশিল্প দিয়ে আমি জাতীয় পর্যায়ে আমি দ্বিতীয় পুরস্কার পেয়ে সিলভার মেডেল পেয়েছিলাম। তো এখানে আমার মতো অনেকে আছে। আমি নুনতুর কথা বলবো, তারপরে খেলাধুলার ক্ষেত্রে সুনীতিদার কথা বলবো, তারপরে বাঁশি বাজনায় ধারসমণি চাকমা, আরো অনেকেই আছে। এই আমাদের রনেল চাকমা মানিক, ওনারা কিন্তু আটে। তো এই জিনিসগুলো পুনরুদ্ধার করতে হবে আমাদের। এগুলো যদি ধরে রাখতে পারি, আমাদের সে মনোবল আগের অবস্থানে আবার আমরা ফিরে পাবো। তো সবশেষে আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে সুধীজন যারা আছেন, মুরব্বী যারা আছেন, প্রশাসনে যারা আছেন, প্লিজ কাম ফরওয়ার্ড এবং এই প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য আপনাদের যত ধরনের পরামর্শ, আমরা যারা বাইরে থেকেও ইনভলভ আছে, আমরা যতটুকু পারি চেষ্টা করি এই প্রতিষ্ঠানকে ধরে রাখবো। এই প্রতিষ্ঠান শুধু সামাজিক দায়বদ্ধতা থেকে টিকিয়ে রাখার জন্য নয়। আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, যে প্রতিষ্ঠান স্বপ্ন দেখায়, সেই প্রতিষ্ঠানকে যদি আমরা টিকতে না দিই, তাহলে আমাদের সমাজের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। সো আমরা সবাই আশা করব এই প্রতিষ্ঠান টিকে থাকুক। আজকে এখন 50 বছর উদযাপন করছি, আমরা 100 বর্ষ উদযাপন করতে পারবো না। আমরা আমাদের ব্যক্তি জীবনে আমাদের পরবর্তী প্রজন্ম এই 100 বর্ষ উদযাপন করুক মনোঘরের এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে। আমি অনেক বেশি বলে ফেললাম। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। সুমিত্র যে কথাটা বলেনি সেটা আমি বলে দিই। মনোঘরের অনেক ছাত্রছাত্রী লেখাপড়ায় প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল পেয়েছে। আমি পাইনি, সুমিত্র একজন, বাকিটার নাম বললাম না। তো এখন আমি আহ্বান জানাই সন্তোষ বিকাশ খিসা, প্রিন্সিপাল নানিয়ারচর জাতীয় কলেজ, মনোঘরের প্রাক্তন ছাত্র।